আমরা প্রথমে আজকে পড়ব অনুমিতি, সেই অনুমান বা অনুমান পড়াবো। অনুমান প্রসঙ্গে অনুমিতি দুটোই বলা যায়, কেননা আমাদের সিলেবাসে প্রত্যক্ষ অনুমান কোন শব্দ এই হিসাবে দেওয়া আছে। প্রমাণগুলো প্রমাণ প্রসঙ্গে প্রমার প্রসঙ্গ চলে আসে। তো তাহলে প্রথমেই যাবো যে অনুমিতি করণম অনুমানম, এরকম কথা বলে। ন্যায় সূত্রে কি আছে সেটা পরে বলবো। কি অনুমিতি করণম অনুমানম, মানে অনুমিতির করণকে বলা হয় অনুমান, তাই তো? তো সেই অনুমানটা হয় কি, যে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানম অনুমানম। তাহলে কি, অনুমিতি করণম অনুমানম হলো অনুমিতির উপরে থাকছে অনুমিতি জ্ঞান। অনুমিতি কোন ওয়েতে, কোন প্রমাণের দ্বারা লাভ করা যাচ্ছে? অনুমান প্রমাণের দ্বারা। সেই অনুমান প্রমাণটা কি না, ব্যাপ্তি বিশিষ্ট পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি, মানে ব্যাপ্তি বিশিষ্ট পরামর্শ জন্য যে জ্ঞান, সেই জন্য অনুমিতি হচ্ছে উপরে। তাহলে অনুমিতি, তার নিচে ব্যাপ্তি বিশিষ্ট পরামর্শ জ্ঞান থাকছে, তাই তো? তো অনুমান হতে গেলে এটাই প্রাচীনরা স্বীকার করে। আরেকটা বলা হয় অনুমানের সংজ্ঞাতে লিঙ্গ লিঙ্গি সম্বন্ধ দর্শনম, বা লিঙ্গ লিঙ্গি সম্বন্ধ দর্শনম অনুমানম, এরকম কথা বলা হয়। এটা হচ্ছে নব্যদের মত। তো দুটোর এরপর ব্যাখ্যা করি, আগে প্রথমে প্রাচীন তারপরে নব্য। প্রাচীনদের মতটা কি, তাহলে আরেকটা হচ্ছে কি পরামর্শ জন্যম জ্ঞানম অনুমিতি। দেখো অনেকগুলো কথা আমি এখানে বললাম, যে অনুমিতি করণম অনুমানম, অনুমিতির করণকে অনুমান বলা হয়। এরপর বলা হচ্ছে পরামর্শ জন্যম জ্ঞানম অনুমিতি, তাই তো? এখানে কি বলে তর্ক সংগ্রহকার, দেখো এই ক্ষেত্রে কি করেছেন না, পরামর্শ জন্যম জ্ঞানম অনুমিতি এরকম কথা বলছেন। পরামর্শের জন্য যে জ্ঞান সেটাকে অনুমিতি। তো তাহলে পরামর্শটাকে অনুমান বলা হচ্ছে, বোঝা গেল? যে জন্য অনুমিতি হচ্ছে এটা অনুমান পরামর্শ। এরপর আরেকটা কথা হচ্ছে যে ব্যক্তি বিশিষ্ট, ব্যক্তি জ্ঞান প্রথমে হবে, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যী। ইতি সহচর্য নিয়ম, ব্যক্তি সহচর্য হবে, একসঙ্গে থাকা, এবং নিয়ম হতে হবে। নিয়ম মানে কি, যেটা প্রথমটি মানে একটি উপস্থিত থাকলে আরেকটি উপস্থিত থাকবেই, এর অন্যথা হবে না, এটা বলা হচ্ছে নিয়ম। তো এই ব্যাপ্তি জ্ঞান, একটা হচ্ছে সহচর্য হতে হবে, একে অপরের অধিষ্ঠানে থাকা, আরেকটা কি নিয়ম সম্পন্ন হতে হবে, একটি থাকলে আরেকটি থাকে, একটি থাকলে অপরটি থাকে না, এরকম থাকতে হবে। তাহলে এখানে ব্যক্তি সম্বন্ধটা কিন্তু, যে ধূম এবং অগ্নির যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যক্তি, সহচর্য নিয়ম সেটা ব্যক্তি, কিন্তু বহ্নি এবং ধূমের যে নিয়ম সেটা কিন্তু ব্যক্তি নয়। ভালো বুঝবে যে ধূম এবং বহ্নির নিয়মটা সেটা ব্যক্তি, কিন্তু বহ্নি এবং ধূমের নিয়মটা কিন্তু ব্যক্তি নয়। কেন না, এমন অনেক ক্ষেত্র আমাদের আছে, ক্ষেত্র পাওয়া যায় যেখানে কি না, যেখানে অগ্নি আছে কিন্তু ধূম নেই। ধূমটা কখন আসে না, অগ্নির সঙ্গে যখন কিছু উপাধি যুক্ত হয় তখনই কি হয় না, ওই ধূমের আগমন হয়। নিরুপাধিক অগ্নিতে কোনো তোমার ধূম থাকে না, বোঝা গেল? এরপর দ্বিতীয় কথা, ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান। পক্ষ ধর্মতা জ্ঞান তাহলে কাকে বলে? ব্যাপাস্য পর্বতাদি বৃত্তিত্বং পক্ষ ধর্মতা। ব্যাপাস্য
মানে ওই পর্বতাদিতে যে বৃত্তিত্ব অবস্থান তাকে কি বলা হচ্ছে? পক্ষ ধর্মতা। তো যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি, এটা হচ্ছে ব্যাপ্তিক জ্ঞান। তারপরে জ্ঞান, পর্বতে ধূমের জ্ঞান, কোন একটা স্থানে তো ধূমের জ্ঞান হচ্ছে, স্থানে ধূমের জ্ঞান, বা কোন একটা স্থানে হেতুর জ্ঞান, হেতু এবং সাধ্যের যে নিয়ত সহচর্য সম্বন্ধ সেটা ব্যাপ্তি জ্ঞান। তাহলে কোন একটা স্থান আশ্রয় আমার সেই দর্শন, ধূম দর্শন হবে, সেটা হচ্ছে পক্ষ ধর্মতা জ্ঞান। তৃতীয়, এই পক্ষ ধর্মতা জ্ঞান হওয়ার পরক্ষণেই আমার ব্যাপ্তি স্মরণ হয়ে যাবে। যখন কোথাও ধূম দেখবো, আমার যে আগের ব্যাপ্তিক জ্ঞানটা আছে সেই ব্যাপ্তি স্মরণ হয়ে যাবে, এবং ব্যাপ্তি স্মরণ হয়ে যাওয়ার পরই যে আমার পরামর্শ জ্ঞান জন্মাবে, যে পর্বতে যে ধূমটা দেখা যাচ্ছে তার অন্তরালে কি আছে না, অগ্নি আছে। তো আমরা তাহলে কি বললাম? যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি, এই সহচর্য নিয়মটা ব্যাপ্তি। তারপরে কি আমার পক্ষ ধর্মতা জ্ঞান, ব্যাপাস্য পর্বতাদি বৃত্তিত্তম পক্ষ ধর্মতা। তারপরে তোমার পরামর্শ জ্ঞান, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান, যেটা সেটা হচ্ছে পরামর্শ জ্ঞান। মানে কি, যে ওই পর্বতে যেখানে ধূম দেখা যাচ্ছে সেখানে অবশ্যই কি আছে? বহ্নি বা অগ্নি আছে। এই পরামর্শ জ্ঞানের পরক্ষণেই ওই যে বহ্নি বা অগ্নি আছে যেটা, যে সেটা হচ্ছে কি অনুমিতি, অগ্নি বর্তমান অনুমিতি। তার আগে পর্যন্ত যেটা, সেটা হচ্ছে কি ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানটা কি, সেটা হচ্ছে পরামর্শ জ্ঞান। তো অনেক বই ওই জন্য দেখবে দেওয়া আছে, কোন বইয়ে দেওয়া আছে ব্যাপ্তিক জ্ঞান, তারপরে পক্ষ ধর্মতা জ্ঞান, তারপরে পরামর্শ জ্ঞান। কোন বই দেওয়া আছে দেখবে পক্ষ ধর্মতা জ্ঞান, তারপরে ব্যাপ্তিক জ্ঞান, তারপরে পরামর্শ জ্ঞান। ক্রমটা হবে অ্যাকচুয়ালি, ক্রমটা হচ্ছে ব্যাপ্তিক জ্ঞান প্রথমে, তারপর পক্ষ ধর্মতা জ্ঞান, তারপর পরামর্শ জ্ঞান। ওই যে ব্যাপ্তি স্বরটা হয় বলে পক্ষ ধর্মতা জ্ঞানের পরে, ওই জন্য অনেকে পক্ষ ধর্মতার পর ব্যাপ্তি স্মরণ যেহেতু হয় তাই ব্যাপ্তি জ্ঞানটা দেয়, তারপরে তোমার পরামর্শ জ্ঞানটা দেয়। তো অ্যাকচুয়ালি ব্যাপ্তিক জ্ঞান, পক্ষ ধর্মতা জ্ঞান এবং পরামর্শ, এই তিনটাই হচ্ছে ক্রম। তো এরপর যেটা আমার বলা, যে সেটা হলো তোমার এই যে অনুমিতি, তাহলে কিসের জ্ঞান? ধূম থেকে অ্যাকচুয়ালি বহ্নির, যে বহ্নিতে পৌঁছানো, সেটা হচ্ছে অনুমিতি জ্ঞান। সেটা পৌঁছালাম কিসের দ্বারা? একদল বলছেন পরামর্শের দ্বারা, যেহেতু অনুমিতি উৎপন্ন হওয়ার পূর্ব মুহূর্তে পরামর্শ থাকে। আবার একদল বলছেন যে না, ব্যাপ্তিক জ্ঞানেই যেহেতু অনুমিতির শুরু, তাই তো, এবং ব্যাপ্তিক জ্ঞানটা কি দেখো ব্যাপার বিশিষ্ট, কেন পরামর্শ বিশিষ্ট, তাই তো, তার ব্যাপ্তিক জ্ঞান কি আছে? পরামর্শ। ব্যাপ্তিক জ্ঞান। এই জন্য অনেকে ব্যাপ্তিক জ্ঞানকে করণ বলেন, মানে অনুমান, অনুমিতির ক্ষেত্রে কি হবে? করণ মানে অনুমান, আর কেউ বলেন পরামর্শ। নব্যরা বলছেন কি ব্যাপ্তিক জ্ঞানটা করণ, আর প্রাচীনরা বলবেন তোমার পরামর্শটা করণ। যাই হোক, এটাকে নব্যরা আবার অন্যভাবে ব্যাখ্যা করেছেন, লিঙ্গ লিঙ্গি সম্বন্ধ দর্শনাঞ্চ। লিঙ্গ হেতু, লিঙ্গি মানে কি সাধ্য, হেতু এবং সাধ্যের যে সম্বন্ধ, সেটাই হচ্ছে কি অনুমান। সেই অনুমান জন্য যে সেটা হচ্ছে অনুমিতি, তাই তো। তো আর কি, তাহলে এরপর আমার বক্তব্য, যে তাহলে এখানে অনুমিতি কথাটার অর্থ আমরা বুঝলাম, এবং অনুমিতি প্রসঙ্গে দুই ধরনের অনুমান, মানে নব্যদের দুই মতে অনুমান ভিন্ন ভিন্ন, এক মতে ব্যাপ্তিক জ্ঞান, এক মতে পরামর্শ জ্ঞান, এইটুকু জানা। এরপর যেটা, যে এই যে অনুমানের কথা আমরা বলছি, এই অনুমানের বিভাগও বর্তমান, তাই তো। এরপর এর বিভাগটা তাহলে কেমন? এর বিভাগটা হবে যে একদম প্রাথমিক যে বিভাগ, যে অনুমানটা
হচ্ছে সেটা নিজের জন্য হচ্ছে নাকি পরের জন্য হচ্ছে। নিজের জন্য যদি অনুমান হয় তাহলে সেটা কি হবে, যে স্বার্থানুমান, আর পরের জন্য যদি অনুমান হয় তাহলে সেটা পরার্থানুমান। নিজের জন্য যখন অনুমান হচ্ছে তখন এই যে ত্রিবিধ যে আমাদের অবয়বের কথা বললাম অনুমান প্রসঙ্গে, এটা হচ্ছে স্বার্থানুমানের ক্ষেত্রে এই অনুমান প্রযোজ্য, অবয়ব। কিন্তু পরার্থানুমান যখন নিজে কোনো কিছু অনুমান করলো, করার পর অন্যকে বোঝানোর জন্য যখন তিনি বাক্য করবেন বা অন্যকে যখন তিনি বোঝাবেন, তখন সেটা কি পরার্থানুমান, পরার্থে অনুমান, স্বার্থে নয়, নিজের জন্য নয়, অপরকে অনুমান করানো, সেটা হচ্ছে পরার্থানুমান। সেই পরার্থানুমানের কিন্তু সেটা কিন্তু অবয়বী নয়, সেটা পঞ্চা অবয়বী। প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। প্রথমে একটা প্রতিজ্ঞা বাক্য থাকবে। প্রতিজ্ঞা বাক্যটা কেমন, যে পর্বতটি বহ্নিমান, প্রতিজ্ঞাতে যা বলা হয় নিগমনে সেটাই প্রমাণিত হয়, তাই তো? আমাদের অন্যান্য যুক্তির ক্ষেত্রেও আমরা দেখবে যে যেটা প্রমাণ করতে চাওয়া হচ্ছে, আমাদের অন্য লজিকের ক্ষেত্রেই দেখো না, একটা বা দুটো আশ্রয় বাক্য বা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো, লজিকে বলা হচ্ছে প্রমাণ করো, এবারে তোমাকে প্রমাণ করতে হবে, লাস্টে কিন্তু ওই যে সিদ্ধান্তটি দেওয়া আছে ওটাই হবে। তো সেই ধরনের ব্যাপার, যে প্রতিজ্ঞা মানে কি, তুমি প্রতিজ্ঞা করছো যেটা তুমি প্রতিষ্ঠা করবে লাস্টে। হেতু কি, হেতু মানে হচ্ছে যে হেতু এবং সাধ্যের কনসেপ্ট বুঝেছো, হেতু, সাধ্য, লিঙ্গ, লিঙ্গি। তো প্রতিজ্ঞা মানে তুমি যেটা প্রতিষ্ঠা করবে, তারপর যেটা প্রয়োগ করতে হবে। তাহলে প্রতিজ্ঞা তুমি যে করছো, যে প্রতিজ্ঞাটা করছো মানে যেটা তুমি প্রতিষ্ঠা করবে, যেটা মানে সাধ্যের সাধন করবে, তুমি যেটা সাধন করবে মানে সাধ্যের সাধন করবে, তার জন্য কি দরকার, হেতুর প্রয়োজন হয়। হেতু না হলে সাধ্যের সাধন হবে না। তাই তারপরই প্রতিজ্ঞার পর হেতুর প্রয়োগ, যে যেহেতু পর্বতটি ধূমবান, পর্বতটি যে বহ্নিবান বলছি, তো তার তো এটা সাধ্য, তাহলে সাধ্যকে সাধন করতে গেলে হেতুর প্রয়োজন হয়, তার জন্য তারপর হেতু। তারপরে হেতু বা কেবল উদাহরণ মানে যে ব্যাপ্তিক জ্ঞান, যে যেখানে যেখানে যা যা ধূমযুক্ত তাই বহ্নিযুক্ত, যেমন পাকশালা, যজ্ঞশালা ইত্যাদি। তারপরে কি প্রয়োগ, উপনয় বাক্য। উপনয় বাক্য কি, অ্যাকচুয়ালি তোমার তোমার কি বলবো, মানে পরামর্শ জ্ঞান। বহ্নিব্যাপ্ত ধূমবান অয়ং পর্বত বা বহ্নিব্যাপ্ত ধূমই পর্বতে আছে। তো তারপরে নিগমন বাক্য, যেটা প্রতিজ্ঞাতে তুমি বলেছিলে, সেটা কি, সেটা তুমি এস্টাবলিশ করছো, অতএব পর্বতটি বহ্নিবান। তাহলে পরপর আমি কি বললাম, প্রতিজ্ঞা বাক্য যে পর্বতটি বহ্নিবান, হেতু বাক্যতে কি প্রয়োগ করা হলো, যে পক্ষ ধর্মতা জ্ঞান, যে যেহেতু পর্বতটি ধূমবান। তারপরে উদাহরণ বাক্যে কি মানে প্রয়োগ করা হলো, ব্যাপ্তিক জ্ঞান। তারপরে নিগমন বাক্যে কি বলা হলো, উপনয় বাক্যে কি বলা হলো না, বহ্নিব্যাপ্ত ধূমবান অয়ং পর্বত, অর্থাৎ পরামর্শ জ্ঞান যেটাকে আমরা বলি। আর নিগমন জ্ঞানে নিগমনকে এস্টাবলিশ করা হলো, যেটা প্রতিজ্ঞাতে বলেছিলে সে কথায়, অতএব দিয়ে যে পর্বতটি বহ্নিবান। তাহলে দেখো, স্বার্থানুমান এবং পরার্থানুমানের মূল যদি কি, এক নাম্বার হচ্ছে যে স্বার্থানুমান নিজের জন্য কৃত অনুমান, আর পরার্থানুমান অপরের জন্য কৃত অনুমান। আরেকটা হলো স্বার্থানুমান কি ত্রি-অবয়বী, পরার্থানুমান পঞ্চ অবয়বী। পরার্থানুমানের প্রথম আর শেষ বাক্যটা যদি তুলে দাও, উঠিয়ে দাও, তাহলে দেখতে পাবে সেই ত্রি-অবয়বী স্বার্থানুমান। তাহলে পরার্থানুমান প্রয়োগ করার জন্য এক্সট্রা কি করতে হয়, প্রথমে প্রতিজ্ঞা বাক্য দিতে হয়, আর লাস্টে এস্টাবলিশ করার জন্য নিগমন বাক্য দেওয়া হয়, তাই তো? এই হচ্ছে ত্রি-অবয়বী, পঞ্চায়বী, স্বার্থানুমান, পরার্থানুমান, নিজের জন্য, করার জন্য। বোঝা গেল? এরপর দেখো,
এরপর যে ব্যাপ্তি প্রসঙ্গ, আমাদের যে ব্যাপ্তি, যে তোমার কথা আমরা বললাম, সেই ব্যাপ্তি প্রতিষ্ঠার দিক থেকে অনুমানকে 3 ভাগে ভাগ করা হয়। ব্যাপ্তি কিভাবে প্রতিষ্ঠা করা হবে, তাই তো? তো কেবলান্বয়ী অনুমান, কেবল ব্যতিরেকী অনুমান, অন্বয়ী ব্যতিরেকী অনুমান। যে অনুমানে ব্যাপ্তি কেবলমাত্র অন্বয় নির্ভর, সেই অনুমানকে বলা হচ্ছে কেবলান্বয়ী অনুমান। যে অনুমানে ব্যাপ্তি কেবলমাত্র কি বলবো, হেতু এবং সাধ্যের অনুপস্থিতির সম্পর্কে আবদ্ধ বা ব্যতিরেকী প্রক্রিয়ায় প্রাপ্ত, তাকে বলা হচ্ছে ব্যতিরেকী অনুমান। আর যে অনুমানে ব্যাপ্তি অন্বয় এবং ব্যতিরেক উভয় প্রক্রিয়া দ্বারা প্রাপ্ত, তাকে বলা হচ্ছে অন্বয় ব্যতিরেকী অনুমান। তাহলে লিঙ্গ 3 প্রকার, অন্বয়ী লিঙ্গ হতে পারে, তাই তো, ব্যতিরেকী লিঙ্গ হতে পারে, অন্বয়ী ব্যতিরেকী লিঙ্গ হতে পারে। 3 প্রকার লিঙ্গ যখন 3 ভাবে করা হচ্ছে 3 অনুমানে, তখন 3 প্রকার অনুমান। তো যাই হোক, তাহলে অন্বয়ী বা কেবলান্বয়ী অনুমান, কেবল ব্যতিরেকী অনুমান আর অন্বয়ী ব্যতিরেকী অনুমান। কেবলান্বয়ী অনুমানে কি হচ্ছে না, যখন অন্বয়ী ব্যাপ্তি নির্ভর যে অনুমান, তাকে বলা হচ্ছে তোমার কেবলান্বয়ী অনুমান। ব্যতিরেক ব্যাপ্তি নির্ভর যে অনুমান, তাকে ব্যতিরেক অনুমান বলা হচ্ছে। আর অন্বয়ী এবং ব্যতিরেকী উভয় ব্যাপ্তি নির্ভর যে অনুমান, তাকে অন্বয় ব্যতিরেকী অনুমান বলা হচ্ছে। প্রথমটির উদাহরণ কি, যে ঘট একটি জ্ঞেয় বস্তু, অতএব ঘট নামযুক্ত। এটা কি, ঘট একটি জ্ঞেয় বস্তু, জ্ঞেয় বস্তু মানে কি হয়, যা জ্ঞেয় অভিধেয়, যেমন ঘট ইত্যাদি। তাহলে এই ঘট জ্ঞেয় বস্তু, আর তা অবশ্যই জ্ঞেয় বস্তু মানে কি অভিধেয় হবে, তাহলে এই ঘটটিও অভিধেয়। তো এই এখানে কি প্রয়োগ হয়েছে, অন্বয়ী ব্যাপ্তি, এখানে অন্বয়ী ব্যাপ্তির দ্বারা অনুমান করা হয়েছে, তার জন্য এটা হচ্ছে কেবলান্বয়ী অনুমান। এরপর ব্যতিরেকী, যেখানে হেতু এবং সাধ্যের, এখানে হেতু এবং সাধ্যের উপস্থিতি, আর ওখানে ব্যতিরেকীতে কি হেতু এবং সাধ্যের পারস্পরিক অনুপস্থিতি, তাই তো? তো কেমন, যা ক্ষিতি ভিন্ন অন্য ভূত থেকে ভিন্ন নয়, তার গন্ধ নেই। ব্যতিরেক দুটোরই না বাচক করে করা হচ্ছে, যা ক্ষিতি ভিন্ন অন্য ভূত থেকে ভিন্ন নয়, তার গন্ধ নেই। এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। দ্বিতীয় কি, ক্ষিতির গন্ধ আছে, অতএব ক্ষিতি অন্য ভূত থেকে ভিন্ন। তাহলে এখানে যে ব্যাপ্তিটা ইউজ করা হয়েছে প্রথমেই, যা ক্ষিতি ভিন্ন অন্য ভূত থেকে ভিন্ন নয়, তার গন্ধ নেই। তাহলে ক্ষিতির গন্ধ আছে, অতএব ক্ষিতি অন্য ভূত থেকে ভিন্ন, তাই তো? এটা হচ্ছে ব্যতিরেক অনুমান, তাই তো, বা কেবল ব্যতিরেকী অনুমান বলাটাই শ্রেয়, কেননা এখানে ব্যতিরেক তোমার ব্যাপ্তি দ্বারা এই অনুমানটা হয়েছে। আবার কিছু ক্ষেত্র আছে যেখানে অন্বয় এবং ব্যতিরেকী উভয় প্রকার ব্যাপ্তির দ্বারায় অনুমান গঠন করা হয়, অনুমান হয়, সেটাকে বলা হচ্ছে অন্বয় ব্যতিরেকী। যেমন কি, অন্বয়, যে সেখানে কি থাকে, একটি অন্বয় দৃষ্টান্ত থাকে, একটি ব্যতিরেকী দৃষ্টান্ত থাকে। অন্বয় ব্যতিরেকী, একটা অন্বয় দৃষ্টান্ত, একটা ব্যতিরেকী দৃষ্টান্ত। অন্বয় দৃষ্টান্তটা কি, যে যা ধূমযুক্ত তাই বহ্নিযুক্ত, যেমন মহানস যজ্ঞশালা, এই পর্বত ধূমমান, অতএব এই পর্বত বহ্নিমান, এটা অন্বয় দৃষ্টান্ত। আবার ব্যতিরেক দৃষ্টান্ত যদি দেওয়া হয়, যা বহ্নিযুক্ত নয় তা ধূমযুক্ত নয়, যেমন জল, এটার ব্যতিরেক দৃষ্টান্তও পাওয়া যাবে। এই পর্বত ধূমবান, অতএব এই পর্বত বহ্নিমান। তাহলে এখানে অন্বয় এবং ব্যতিরেকী উভয় দৃষ্টান্ত দিয়ে অনুমান হয়েছে, তার জন্য এটাকে বলা হচ্ছে অন্বয় ব্যতিরেকী অনুমান। যাই হোক, আবার
তাহলে আমরা লিঙ্গ 3 প্রকার সেটা আলোচনা করলাম, যে কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী এবং অন্বয়ী ব্যতিরেকী। সেটা এই প্রসঙ্গে আমরা অনুমান প্রসঙ্গে যখন কারণ হয় তখন অনুমানও ভিন্ন হয়ে যায়, যে কেবলান্বয়ী অনুমান, কেবল ব্যতিরেকী অনুমান, অন্বয় ব্যতিরেকী অনুমান। আবার কি কার্যকারণের দিক থেকেও কিন্তু অনুমানের ভিন্নতা দেখা যায়, তাই তো? সেটা কি না পূর্ববৎ, শেষবৎ, আর একটা হচ্ছে সামান্যত দৃষ্ট। পূর্ববৎ অনুমান কি? জ্ঞাত কারণকে দেখে অজ্ঞাত কার্যকে যখন অনুমান করি আমরা, তখন সেটা কি পূর্ববৎ অনুমান। শেষবৎ অনুমান কোনটা? না জ্ঞাত কার্যকে দেখে যখন অজ্ঞাত কারণকে অনুমান করি, তখন সেটা কি শেষবৎ অনুমান। আর কি সামান্যত দৃষ্ট অনুমান মানে কি? যে অনুমানের ব্যাপ্তি কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় না, তাই তো? সেটা অন্য কিছুর উপর নির্ভর করে প্রতিষ্ঠিত। সেটা কিসের উপর? প্রথমটা কি, যে কারণকে দেখে কার্যকে অনুমান, সহজ কথায়। দ্বিতীয়টা কার্য কারণকে অনুমান। আর সামান্যত দৃষ্ট অনুমানে এই যে এর যে তোমার ব্যাপ্তিটা, সেই ব্যাপ্তিটা কার্যকারণের উপর নির্ভর করে না। উদাহরণ দিলে বুঝতে পারবো। প্রথমটা পূর্ববৎ অনুমান। ধরা যাক আমরা এরকম দেখছি প্রচন্ড ঘনিয়ে মেঘ ধরেছে, তাই তো? চারদিকে অন্ধকার করে এসেছে। আমরা তখন কি করি? আমরা বলি বৃষ্টি হবে, মানে আমরা কার্যকে অনুমান করি। এটা পূর্ববৎ অনুমানের দৃষ্টান্ত। আবার এরকম হয় আমরা ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি চারিদিকে ভিজে, গাছপালাতে জল, বৃষ্টি হওয়ার যে ওয়েদার, সেই ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। প্রচন্ড বৃষ্টি হলে যে ওয়েদার দেখতে পাচ্ছি, সেরকম ওয়েদার থাকে দেখতে পাচ্ছি। তখন কি হয়? আমরা বলি যে অবশ্যই তাহলে কি হয়েছে, বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে কি শেষবৎ অনুমান, কার্যকে কারণ অনুমান। আর সামান্যত দৃষ্ট অনুমান কার্যকারণ থেকে ভিন্ন। তো এটা উদাহরণ কি, যে বিভিন্ন সময় গ্রহ নক্ষত্রাদির অবস্থান বিভিন্ন দেশে বা বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ আমরা করে থাকি, এবং তখন আমরা কি করি? এই গ্রহ নক্ষত্রাদির গতি অনুমান করি, তাই তো? তখন সেই অনুমানটা হচ্ছে কি সামান্যত দৃষ্ট অনুমান। আমরা কখনো চাঁদকে দেখি, সূর্যকে দেখি পূর্ব দিকে, কখনো দেখি উপরে, কখনো দেখি পশ্চিম দিকে, কিন্তু আমরা দেখতে পাই না যে আস্তে আস্তে সরে যাচ্ছে। এই দেখে আমরা অনুমান করি কি, যে সূর্যেরও নিশ্চয়ই গতি আছে। তখন একটা টাইমে ওখানে ছিল ওই জায়গায়, এখন এই জায়গায় আছে। দেখবে একইভাবে অন্যান্য শুক্র গ্রহ ইত্যাদি শুকতারা যেটা বলা হয়, তার স্থান পরিবর্তন হয়, সপ্তর্ষি মণ্ডলের স্থান পরিবর্তন হয়। তো এইভাবে এগুলোর গতিবিধি লক্ষ্য আমরা যখন করি, মানে এক স্থানে থাকে একটা টাইমে একটা দেশে, আরেকটা টাইমে অন্য দেশে, তারপর আমরা যখন বলি যে এরও গতি আছে, এটা হচ্ছে সামান্যত দৃষ্ট অনুমান, যেটা দেখো পূর্ববৎ বা শেষবৎ কোনটার মধ্যে পড়ে না। এরপর যেটা পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যত দৃষ্টের একটা আমি কথা বলেছিলাম তোমাদের কোন একটা প্রসঙ্গে, যে আমাদের ন্যায়সূত্রকার একটা অন্যভাবে ব্যাখ্যা প্রদান করেছেন পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যত দৃষ্ট অনুমানে। তো বাচ্চায়ন ভাষা, তর্ক ভাষা ইত্যাদিতে পাওয়া যায় এই ব্যাখ্যা। এইটা হচ্ছে একেবারে প্রথমে যেটা বললাম, একেবারে প্রচলিত, একেবারে সাধারণ ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে, তো পাকশালাদি দৃষ্ট ধূমের সজাতীয় ধূম পর্বতে দেখে সেখানে পূর্বজ্ঞাত বহ্নির তুল্য, বহ্নির অনুমান পূর্ববৎ অনুমান। পাকশালা, যজ্ঞশালা ইত্যাদিতে আমরা কি দেখি? আমরা ধূম দেখি। আর্দ্র ইন্ধন মানে ধূম হবে, মানে যেখানে আগুনের সঙ্গে
জলীয় বাষ্প যদি ধরো একেবারে শুকনো কাঠ হয়, যতটুকু জল থাকবে জলটা উবে যাওয়ার জন্য কি হবে না ধোঁয়া উৎপন্ন হবে, কিন্তু যতক্ষণ জলটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর এর মধ্যে ধোঁয়া থাকবে না, তখন দেখবে শুধু আগুন। কয়লার যখন জ্বালানো হয় দেখবে দোকানে প্রচন্ড ধোঁয়া হয়, সেই ধোঁয়াটা হয়ে যাওয়ার পর যখন আগুনটা হয়ে যায় তখন দেখবে আর কোনো ধোঁয়া থাকে না, শুধু আগুন। তো ধোঁয়া হওয়ার কারণ হচ্ছে আর্দ্র ইন্ধন। তো যাই হোক, পাকশালা যজ্ঞশালাতে আমরা দেখি ধূমের জ্ঞান হয়, তাই তো, পূর্বোদ্দিষ্ট এগুলো এই ধূমের জ্ঞান আমাদের হয়, এবং সেই ধূমের জ্ঞানকে যখন আমরা কোথায় কাজে লাগাই, পর্বত ইত্যাদিতে যখন ধূম দেখি আমরা, তখন সেই ধূমের জ্ঞানকে কাজে লাগিয়ে যখন আমরা সেখানেও সেই পাকশালা বা যজ্ঞশালার মতো অগ্নি বা আগুনের অনুমান করি, তখন সেটাকে বলা হচ্ছে কি পূর্ববৎ অনুমান, তাই তো। তো সংক্ষেপে কি না, পূর্ব অনুভবের ভিত্তিতে অনুভবই হচ্ছে পূর্ববৎ অনুমান। শেষবৎ অনুমান কোনটা না, যে পদার্থ অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে কি শেষ পদার্থ। তো যে অনুমান প্রমাণের দ্বারা শেষ পদার্থ বিষয়ক অনুমিতি হয় তার নাম হচ্ছে শেষবৎ অনুমান। যে অনুমান প্রমাণের দ্বারা শেষ পদার্থ বিষয়ক অনুমিতি হয় তাকে বলা হচ্ছে কি শেষবৎ অনুমান, তাই তো। তো এখানে একটা সুন্দর উদাহরণ, আগের দিন ওটাই বলছিলাম যে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায়, এই 6টি পদার্থের মধ্যে শব্দ যে গুণ পদার্থ তা শেষবৎ অনুমানের সাহায্যেই জানা যাবে। আমাদের টোটাল দ্রব্য কটা, দ্রব্য 7টা দ্রব্য স্বীকার করা হয়, কিন্তু প্রশস্ত পদ লাস্টের অভাবটা দ্রব্য হিসাবে মানে না। তো যাই হোক, যে দ্রব্যগুণ কর্ম সামান্য বিশেষ এবং সমবায়, এই 6টা যে পদার্থ, সেই পদার্থের মধ্যে তাহলে শব্দকে কোন পদার্থের মধ্যে ফেলা যাবে, বা অন্য কিছুকে, এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, অন্য কিছু দৃষ্টান্ত নিয়েও বোঝানো যাবে। কর্মের কোনো একটা কিছু বা দ্রব্যের কোনো একটা কিছু বা সামান্যের কোনো একটা কিছুকে নিয়েও আমরা আলোচনা করতে পারি। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে শব্দকে তাহলে কিসের অন্তর্ভুক্ত করা যাবে, এটা যদি জানতে চাই তাহলে আমাকে শেষবৎ অনুমানের সাহায্যে জানতে হবে, যে তাহলে শব্দ সামান্য বিশেষ এবং সমবায় নয়, শব্দ সামান্য বিশেষ ও সমবায় নয়, কেননা এই তিনটি দ্রব্য নিত্য দ্রব্য, কিন্তু শব্দ কি নিত্য দ্রব্য না, নিত্য দ্রব্য নয়, অনিত্য দ্রব্য। তাহলে শব্দ যেহেতু অনিত্য দ্রব্য, নিত্য দ্রব্য কারা স্বীকার করে, শব্দের নিত্যত্ব মীমাংসকরা স্বীকার করে, বেদান্তীরা স্বীকার করে, কিন্তু নৈকরা শব্দের নিত্যতা স্বীকার করে না, তারা শব্দকে অনিত্য বলে। তাহলে অনিত্য যেহেতু দ্রব্য, তাহলে প্রথমেই ন্যায় বৈশেষিক সবাই অনিত্য বলে দুজনই, তাহলে কি প্রথমেই যে সামান্য বিশেষ এবং সমবায় এই তিনটের অন্তর্ভুক্ত করা যাবে না, কেননা এগুলো নিত্য, তাই তো। তারপরে কি শব্দকে দ্রব্য পদার্থের অন্তর্ভুক্ত করা যাবে না, কেননা শব্দ গুণ ও কর্মের আশ্রয় নয়। দ্রব্য কি, দ্রব্য মানেই হচ্ছে যে গুণ ও ক্রিয়াবৎ সমবায়ী কারণম, গুণ এবং কর্মের যেটা সমবায়ী কারণ বা গুণ ক্রিয়ার আশ্রয় সহজ কথায়, কিন্তু শব্দ তো এরকম নয়, গুণ ক্রিয়ার আশ্রয় এরকম নয়। আবার শব্দ কর্ম পদার্থও নয়। কর্ম পদার্থ কি না, কর্ম পদার্থ কিসে থাকে, কর্ম দ্রব্যে থাকে, তাই তো। তো এই শব্দটা গুণ বলছি, কর্ম পদার্থ সেটাও দ্রব্যে থাকে, শব্দটাকে কোথায় অন্তর্ভুক্ত করা হবে না গুণ পদার্থের। দেখো গুণ এবং কর্ম দুটোই দ্রব্যের মধ্যে থাকে, তাহলে পার্থক্য করব কি হবে
এর মধ্যে একটা ছোট কৌশল। বোঝা গেল আমার কথাটা? যে শব্দকে আমি সামান্যের অন্তর্ভুক্ত করতে পারছি না, বিশেষের অন্তর্ভুক্ত করতে পারছি না, সমবায়ের অন্তর্ভুক্ত করতে পারছি না। কেন না? সেগুলো নিত্যদ্রব্য, কিন্তু শব্দ নিত্য, তাই প্রথমেই ওই তিনটের থেকে বাদ হলো। তারপরে শব্দ দ্রব্য পদার্থ নয়, কেননা দ্রব্য পদার্থ নেই গুণ এবং ক্রিয়ার বা কর্মের আশ্রয়, সেটাও নয় শব্দ। শব্দ কর্ম পদার্থও নয়। কেন কর্ম পদার্থ নয়? না, শব্দ উৎপন্ন হলে তার স্বজাতীয় অপর শব্দ উৎপন্ন করে। আমরা শব্দের তর্ক সংগ্রহতে বা ভাষা পরিচ্ছেদে পড়েছি যে শব্দ কিভাবে উৎপত্তি স্থল থেকে শ্রোতার কানে পৌঁছায়। দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে কদম্ব মুকুলের ন্যায়, একটা বিচি তরঙ্গের ন্যায়। তো যাই হোক, তাহলে শ্রোতার কানে পৌঁছানোর জন্য তার একটা প্রক্রিয়া আছে। শব্দ কি করে? শব্দান্তরকে উৎপন্ন করে, আগের শব্দটা ধ্বংস হয়, আবার সেই উৎপন্ন শব্দটা আরেকটা শব্দান্তরকে উৎপন্ন করে, আগের শব্দটা ধ্বংস হয়, এইভাবে চলতে থাকে। তাহলে শব্দ কি করে? শব্দ উৎপন্ন হওয়ার পর তার স্বজাতীয় অপর শব্দ উৎপন্ন করে, কিন্তু কর্ম উৎপন্ন হলে তার স্বজাতীয় অপর কর্ম উৎপন্ন করে না। তাহলে একটু আগে বলছিলাম যে এই গুণ এবং কর্ম দুটোই কিন্তু দ্রব্যের অন্তর্ভুক্ত, তাই তো? তো তাহলে কর্মের অন্তর্ভুক্ত, মানে শব্দকে কর্মের অন্তর্ভুক্ত করা যাবে না, তাই তো? তার একটা নির্দিষ্ট কারণ থাকা দরকার, না হলে তো গুণ এবং কর্মের মধ্যে পার্থক্য করা যাবে না। তাহলে কর্মের অন্তর্ভুক্ত করা গেল না শব্দকে, কেননা শব্দ যেমন মানে শব্দান্তরকে উৎপন্ন করে, কিন্তু কর্ম তো সেরকম কর্মান্তরকে উৎপন্ন করে করে চলে না। তাহলে কর্মের অন্তর্ভুক্ত নয়। তাহলে পড়ে রইল কোনটি এতগুলো পদার্থের মধ্যে? যে এটা গুণ পদার্থের তাহলে অন্তর্ভুক্ত, কেননা অপর কোনগুলোর অন্তর্ভুক্ত নয়। তাহলে লাস্টে যেটি পড়ে থাকলো গুণ, সেই গুণ পদার্থের অন্তর্ভুক্ত, তাই তো? আমরা জানি সবাই যে শব্দ গুণ পদার্থ, তাই তো? তো এই হচ্ছে কি শেষবৎ অনুমান। এটাকে অভাব পদার্থের অন্তর্ভুক্ত করা যাবে না। যদি অভাবটা নিয়ে কেউ বলে অভাবত একটা পদার্থ, অন্য বৈশেষিক ন্যায় বৈশেষিক স্বীকার করেছেন, তো এটা তো অভাব পদার্থ নয়, শব্দ তো ভাব পদার্থ। তো যাই হোক, তাহলে লাস্টে পড়ে থাকলো কি গুণ, তাহলে এটি হচ্ছে গুণ পদার্থ। এটা হচ্ছে শেষবৎ অনুমান, যে অনুমান প্রমাণের দ্বারা শেষ পদার্থ বিষয়ক অনুমিতি হয়, তার নাম হচ্ছে শেষবৎ অনুমান। তাহলে পূর্ববৎ অনুমান কি? পূর্বদৃষ্ট অনুভবের ভিত্তিতে যে অনুমান, সেটাকে পূর্ববৎ অনুমান। দ্বিতীয় শেষবৎ অনুমান কোনটা? না, যে অনুমান প্রমাণের দ্বারা শেষ পদার্থ বিষয়ক অনুমিতি হয়, তার নাম শেষবৎ অনুমান। তৃতীয় সামান্যত দৃষ্ট অনুমান একটা আছে, যে এটাকে বাদশায়ন ভাষ্য যে একভাবে ব্যাখ্যা করেছেন সামান্যত দৃষ্ট অনুমান, যে সামান্যত দৃষ্ট অনুমান হচ্ছে পূর্ববৎ অনুমানের বিপরীত। পূর্ববৎ অনুমানে কি হচ্ছে? যে আগের অভিজ্ঞতাটা কাজে লাগছে, তাই তো? মানে পূর্ববৎ অনুমান স্থানে কি হচ্ছে না, পূর্বের কোন স্থানে হেতু সাধ্য ধর্মের ব্যাপক ব্যাপক ভাব সম্বন্ধে প্রত্যক্ষ হচ্ছে, তাই তো? কিন্তু সামান্যত দৃষ্ট অনুমানে সেটা হয় না। অর্থাৎ পূর্ববৎ অনুমানে আমরা যদি বলি লিঙ্গলিঙ্গির ব্যাপক ব্যাপক ভাব সম্বন্ধ প্রত্যক্ষযোগ্য, কিন্তু সামান্যত দৃষ্ট অনুমানে এই লিঙ্গলিঙ্গির ব্যাপক ব্যাপক ভাব সম্বন্ধ প্রত্যক্ষযোগ্য নয়। পূর্ববৎ অনুমানে পূর্বদৃষ্ট অনুভবের ভিত্তিতে অনুমান হচ্ছে, আর সামান্যত দৃষ্ট অনুমানে মানে কি বলবো, এই যে পূর্বদৃষ্ট অনুভব অর্থাৎ লিঙ্গলিঙ্গির যে বা লিঙ্গলিঙ্গি বা ব্যাপক ব্যাপক যে সম্পর্ক সেটা দৃষ্ট হচ্ছে না। সেটা কি? সেটা প্রত্যক্ষের অযোগ্য। সেটা প্রত্যক্ষ যোগ্য হচ্ছে কোথায়? পূর্ববতে, আর সামান্য দৃষ্টিতে প্রত্যক্ষ যোগ্য হচ্ছে না। এটা হচ্ছে মূল পার্থক্য। এরপর তাহলে উদাহরণ কি? যে বাদশায়ন বলছেন যে ইচ্ছা প্রবৃত্তি গুণের দ্বারা আত্মার অনুমানকে সামান্যত দৃষ্ট অনুমানের উদাহরণ বলা যেতে পারে, মানে বলা যায় যে ইচ্ছা প্রবৃত্তি গুণের দ্বারা
ইচ্ছা কার মধ্যে থাকে? আমার মধ্যেই থাকে। ইচ্ছা কি? ইচ্ছা, দেশ, প্রযত্ন, এগুলো কি? এগুলো এক একটি গুণ। তো এই যে ইচ্ছা প্রভৃতি গুণের দ্বারা আত্মার অনুমান, যে এই ইচ্ছা ইত্যাদি কার হচ্ছে, এর নিয়ন্ত্রক কে, আসলে কে আছে ভেতরে, না সেটা হচ্ছে আত্মা। তাহলে এই ক্ষেত্রে দেখো ব্যক্তিটা দৃষ্ট নয়, আর পূর্ববতের ক্ষেত্রে ব্যক্তিটা দৃষ্ট। তাহলে দেখো দুই ধরনের যে ব্যাখ্যা, দুটোর মধ্যে পার্থক্য যদি করা যায়, একেবারে সাধারণ ব্যাখ্যায় পূর্ববৎ হচ্ছে কারণকে দেখে কার্যকে অনুমান, আর শেষবৎ কার্যকে দেখে কারণকে অনুমান, আর সামান্য দৃষ্ট কারণ কার্য ভিন্ন। এরপর এটাকে যদি আমি ওই পরের ব্যাখ্যাটার সঙ্গে কাজে লাগাই, তাহলে দেখতে পাবো পূর্ববৎটা মোটামুটি ঠিকই আছে, যে আগের দৃষ্ট অনুভবের সাহায্যে সেটাকে কাজে লাগিয়ে আমি অনুমান করছি। আর শেষবৎ অনুমানে যেটা প্রথমে যেটা বলা হয়েছিল সাধারণ ব্যাখ্যাতে, সেই শেষবৎ অনুমানের ব্যাখ্যাটা এখানে অ্যাকচুয়ালি সামান্য দুদৃষ্ট, আর এখানে শেষবৎ অনুমানের ব্যাখ্যাটা একটু ভিন্ন করা হয়েছে, এটাই পার্থক্য। যাই হোক, তো এরপর যেটা আমার দরকার, যে তাহলে অনুমানের বিভাগ হলো, অনুমানের সংজ্ঞা হলো, এরপর যেটা যে হেতাভাস, উপমিতিটা পরে হয়, হেতাভাসটা আগে শেষ করে দিই, বুঝলে, তাহলেই তোমাদের সুবিধে হবে। দেখ, এরপর যেটা আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে হেত্যাভাস। যেটা হেতুর জন্য আমাদের প্রয়োজন কি, আমাদের অনুমানের জন্য প্রয়োজন কি সৎ হেতু, তাই তো? কিন্তু সেই অনুমানে যদি হেতুটি অসৎ হয়, তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে হেত্যাভাস, তাই তো? সেটা আর অনুমান হবে না। তো সৎ হেতু তাহলে আমাদের বৈশিষ্ট্য কটা, সেটা আমাদের দেখতে হবে। সৎ হেতুর বৈশিষ্ট্য হচ্ছে যে কি, পক্ষ সত্য, সপক্ষ সত্য, বিপক্ষ সত্য, অসৎ প্রতিপক্ষ, আর হচ্ছে অআদিতত্ত্ব, তাই তো? হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দেওয়া দরকার, পক্ষ সপক্ষ আর বিপক্ষ বলে দেওয়া দরকার। লিঙ্গ লিঙ্গি বা লিঙ্গ হেতু বা লিঙ্গ এবং সাধ্য বা লিঙ্গি, এই কথাটা তোমরা জেনেছ, কিন্তু এখানে পক্ষ সপক্ষ বিপক্ষ এই কথাটাও জানতে হবে। পক্ষ মানে কি, সন্দিগ্ধ সাধ্যবান তোমার পক্ষ, যেখানে সাধ্য সেটাই হচ্ছে কি পক্ষ, আর কি যে হেতু মানে কি, বা লিঙ্গ মানে ভূম, মানে যেটা দেখে সাধ্যের অনুমান করা হয়, আর সাধ্য বা লিঙ্গ মানে কি যেটার অনুমান করা হয়, পক্ষ মানে কি যে আশ্রয়টা, যে স্থানটা, সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ, মানে অনুমানের ক্ষেত্রে ভৌমিতিক ক্ষেত্রে সাধ্যটা যেখানে সন্দিগ্ধ অবস্থায় থাকে সেটাকে বলা হচ্ছে কি পক্ষ। আমাদের যে উদাহরণ বিরাজরি তার মধ্যে যেটা সেটা পক্ষ বলা হয়। সপক্ষ বিপক্ষ তাহলে কি না, নিশ্চিত সাধ্যবান পক্ষ আর অনিশ্চিত সাধ্যবান বিপক্ষ। তাহলে সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ, নিশ্চিত সাধ্যবান সপক্ষ, অনিশ্চিত সাধ্যবান বিপক্ষ। নিশ্চিত সাধ্যবান সপক্ষ মানে যে অধিকরণে নিশ্চিত থাকে, নিশ্চিত ভাবেই থাকে, যেমন হচ্ছে মানস, পাকশালা, যজ্ঞশালা ইত্যাদিতে, এটা নিশ্চিত। আমাদের গ্যাসের যে হিটার, এই সব সকল কিছু, এগুলো কি, এটা হচ্ছে সপক্ষ। বিপক্ষ কোনটা না, অনিশ্চিত সাধ্যবান, যেখানে একেবারেই নিশ্চিত নয়, যেমন হচ্ছে মহাহ্রদ, জলাশয় ইত্যাদিতে, এগুলো কাজে লাগে। এরপর প্রশ্ন, অনুমানের ক্ষেত্রে কি লাগে, সৎ হেতু লাগে।
তাহলে সৎ হেতুর 5টা বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। আর কি জানা দরকার না, এই সৎ হেতু যে লাগে, সৎ হেতু দিয়ে যদি সেই অনুমানটা হয় তাহলে সেটা বৈধ অনুমান। কিন্তু হেতুটি, সেই অনুমানে যে হেতুটি প্রয়োগ হচ্ছে সেটা যদি কি, যে সেটা যদি অসৎ হয় তাহলে সেটা কি হেত্যাভাস হয়ে যায়। তো এই যে হেত্যাভাস প্রসঙ্গে সৎ হেতুর 5টা বৈশিষ্ট্য জেনে রাখা একান্ত আবশ্যক। একটা হচ্ছে কি পক্ষ সত্য। সৎ হেতু কথাই থাকবে, পক্ষে থাকবে। আমরা যা কিছু অনুমান সম্পর্কে এতদিন জেনেছি যে অবশ্যই হেতু কথাই থাকবে, পক্ষে থাকবে। সপক্ষ সত্য কথাই থাকবে, সৎ হেতু সপক্ষে থাকবে। বিপক্ষা সত্য না, সৎ হেতু বিপক্ষে থাকবে না, তাই তো, পক্ষে থাকবে। সেটা কি না পক্ষ সত্য। সপক্ষ সত্য মানে সপক্ষে থাকবে, বিপক্ষ সত্য মানে বিপক্ষে থাকবে না। বিপক্ষ বিপক্ষা সত্য দেখো হয়ে যাচ্ছে ওখান থেকে, যে বিপক্ষ অসত্য, বিপক্ষে থাকবে না। অসৎ প্রতিপক্ষ, গৃহীত যে হেতু থাকবে সেই হেতুর তুল্য সমান বলশালী অন্য কোনো প্রতিপক্ষ হেতু থাকবে না। বোঝা গেল? আর অবাধি তত্ত্ব, অবাধি তত্ত্ব হচ্ছে অন্য কোনো বলশালী প্রমাণের দ্বারা হেতুর বাধিত না, অন্য কোনো বলশালী প্রমাণের দ্বারা হেতুর বাধিত না হওয়া। তো যাই হোক, এই 5টা সদহেতুর বৈশিষ্ট্য। এই 5টা যে সদহেতুর বৈশিষ্ট্য প্রত্যেকটির অভাবে এক একটি পৃথক পৃথক হেত্যাভাস। পক্ষ সত্ত্বের অভাবে কি হবে? অসিদ্ধ। সপক্ষ সত্ত্বের অভাবে কি? বিরুদ্ধ। বিপক্ষা সত্ত্বের অভাবে কি? সব্যভিচার। অসৎ প্রতিপক্ষের অভাবে কি? সৎ প্রতিপক্ষ হেত্যাভাস। অবাধি তত্ত্বের অভাবে কি? বাধিত হেত্যাভাস। এই আমাদের 5 প্রকার হেতু, মানে 5 প্রকার সদ হেতু জন্য এই 5 প্রকার সদ হেতুর এই বৈশিষ্ট্য। তাহলে 5 প্রকার সদ হেতুর কোনো একটি বৈশিষ্ট্য কোনো হেতুতে উপস্থিত যদি না থাকে তাহলে সেটা কি? সেটা হেত্যাভাস। তো তাহলে এই অসৎ হেতুও তাহলে 5 প্রকার হবে, প্রত্যেকটির অভাব হলে একটি অসৎ হেতু, অর্থাৎ হেত্যাভাসও 5 প্রকার। তাহলে আবার বলছি, পক্ষ সত্ত্বের অভাবে অসিদ্ধ, সপক্ষ সত্ত্বের অভাবে বিরুদ্ধ, বিপক্ষা সত্ত্বের অভাবে সব্যভিচার, অসৎ প্রতিপক্ষের অভাবে সৎ প্রতিপক্ষ হেত্যাভাস, আর অবাধি তত্ত্বের অভাবে বাধিত বা কালাতীত হেত্যাভাস। তো যাই হোক, তো এই যে তোমার হেত্যাভাস, হেত্যাভাস এর সংজ্ঞাতে তাহলে কি বলা যায়? আমরা মোটামুটি জেনে গেলাম যে অসৎ হেতু মানে হেত্যাভাস। হেত্যাভাস প্রসঙ্গে আবার 2 প্রকার সংজ্ঞা আছে। একটা বলছে হেতো আভাসা হেত্যাভাসা, যে হেতুর মতো দেখতে হেতু নয়, মানে হেতুর আভাস, সেটা হচ্ছে হেত্যাভাস। আর হেতু বদ অভ্যাসান্তে যত হেত্যাভাসা, ওই একই কথা, হেতুর মতো দেখতে আভাস মাত্র, সেটি হচ্ছে হেত্যাভাস। হেতুর মতো দেখতে যা, তা হলো হেত্যাভাস। আরেকটা কি? হেতুর আভাস, মানে যেই অর্থই আমরা গ্রহণ করি না, যে হেতুর দোষ বা দোষ বিশিষ্ট হেতু, যে অর্থই গ্রহণ করি না কেন, দুটোতেই কি, যে হেত্যাভাস মানে মূলত যে
দুষ্ট হেতু, তাই তো? দুষ্ট হেতু বা হেতুর দোষ অর্থেই হেত্যাভাসকে নেওয়া হচ্ছে, যেখানে দুই অর্থেই, একটা অর্থ কি, যেখানে সৎ হেতু থাকছে না, তাই তো? যে অনুমানে সৎ হেতু ব্যবহার হচ্ছে না সেটাই হচ্ছে হেত্যাভাস, তাই তো? তাহলে আমাদের পক্ষ সত্যের অভাবে অসিদ্ধ, সপক্ষ সত্যের অভাবে বিরুদ্ধ, বিপক্ষা সত্যের অভাবে অনৈকান্তিক বা সব্যভিচারী, আরেকটা কি অসৎ প্রতিপক্ষের অভাবে কি সৎ প্রতিপক্ষ হেত্যাভাস, আর অবাধিত তত্ত্বের অভাবে বাধিত হেত্যাভাস। তো এখানে আমরা প্রথমে তোমার কিভাবে আলোচনা করব, এখানে কিভাবে আছে অসিদ্ধ বাধিত, তাই তো? দাঁড়াও একটু দেখে নি আমার এখানে কেমন আসছে। আছে হচ্ছে যে সর্বকোষ ব্যাপারে বিরুদ্ধ, তো হ্যাঁ ঠিক আছে, চলো। তাহলে হেত্যাভাস আমরা পর শুরু করি। প্রথম হেত্যাভাস কিসের অভাবে? না পক্ষ সত্যের অভাবে অসিদ্ধ হেত্যাভাস। যেটা অসিদ্ধ হেত্যাভাস সেটা আমরা কি বলবো? পক্ষ সত্যের অভাবে অসিদ্ধ বলা হয়েছে। পক্ষ সত্য হেতুর প্রথম বৈশিষ্ট্য পক্ষ সত্য, সেটাতে কি বলা হয়েছিল? যে সৎ হেতু কোথায় থাকবে? পক্ষে থাকবে, তাই তো? সৎ হেতু পক্ষে থাকবে, সেটা বলা হচ্ছে পক্ষ সত্য। সেই পক্ষ সত্য যখন ভায়োলেট করবে তখন কি হবে? অসিদ্ধ। সেই পক্ষ সত্যের অভাবে অসিদ্ধ হেত্যাভাস, অর্থাৎ সৎ হেতু যখন কি পক্ষে থাকবে না, তাই তো? এরপর দেখো, তাহলে পক্ষে থাকবে এটাকে ভায়োলেট করে যে হেত্যাভাস, দেখো কিভাবে হবে। যে প্রথম, হ্যাঁ, অসিদ্ধ। সাধ্য সিদ্ধির প্রয়োজন কি? সাধ্য সিদ্ধির জন্য আমাদের যে কোনো একটা অনুমানে, মূলত অনুমানে কি করা হয়? না সাধ্যের সিদ্ধি করা হয়, তাই তো? আমাদের হেতু থেকে হেতুটি দেখে আমাদের অনুমানের এতগুলো প্রক্রিয়া করা হয়, প্রক্রিয়ার মধ্যে যাওয়া হয় কি না মূলত সাধ্য সিদ্ধি। সাধ্যের সিদ্ধিটাই হচ্ছে অনুমিতা, সেটা আমরা শিখছি, তাই তো? দেখে জ্ঞান, অতএব পর্বতটি ধূমবান, এই সরি বহ্নিবান, এই অনুমিতিটা, অর্থাৎ অনুমিতিটা মানেটা কি? সাধ্যের সিদ্ধি। তো তাহলে সাধ্যের সিদ্ধির জন্য প্রয়োজন কি? সৎ হেতু। অসৎ হেতু হলে হবে না। কিন্তু হেতু যদি অসৎ বা অসিদ্ধ হয় তাহলে সেই ক্ষেত্রে সাধ্যকে সিদ্ধ করতে পারবে না। কিন্তু ওই অসিদ্ধ হেতুকে যদি সাধ্য সাধনের জন্য ব্যবহার করা হয় তখন সেখানে কি হবে? অসিদ্ধ হেত্যাভাস। বোঝা গেল? সাধ্য সাধনের জন্য কি করা হয়? আমার সৎ হেতুর প্রয়োজন হয়, কিন্তু হেতু ধরা যাক হেতু হয়ে গেল অসৎ বা অসিদ্ধ। সেই অসিদ্ধ হেতুটিকে যদি সাধ্য সাধনের জন্য ইউজ করা হয়, প্রয়োগ করা হয়, তখন সেটা হবে অসিদ্ধ হেত্যাভাস, তাই তো? দেখো অসিদ্ধ হেত্যাভাস তিন প্রকার: আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ, ব্যাপ্যতা সিদ্ধ। দেখো ভালো করে বুঝবে, যে অনুমানে আশ্রয়টি অসিদ্ধ, যে অনুমানে আশ্রয়টি অসিদ্ধ, কেমন থাকবে? আকাশ কুসুম, বন্ধাপুত্র, সশস্ত্রিঙ্গ, এই ধরনের বিষয় দিয়ে যদি যে কোনো হেত্যাভাস হোক সেটা কিন্তু হবে কি? আশ্রয় সিদ্ধ হেত্যাভাস। কেননা আকাশ কুসুম বলে, গগনারবিন্দম বলে, সশস্ত্রিঙ্গ বলে, হ্যাঁ, বন্ধাপুত্র বলে কোনো বস্তু বা আশ্রয় বা পক্ষ থাকে না,
তাই তো? সেই জন্য এই ধরনের যা কিছু হেত্যাবাস হবে আশ্রয় সিদ্ধ হেত্যাবাস, যার আশ্রয়টি অসিদ্ধ। আকাশপদ্ম গন্ধযুক্ত বেতাপদ্ম। তো তাহলে এখানে পক্ষ কোনটা? না আকাশ কুসুম। সাধ্য কোনটা? গন্ধযুক্ত। হেতু কোনটা? না পদ্ম। এই যে অনুমান, এই অনুমানে কি না আশ্রয়টি অসিদ্ধ। আবার প্রশ্ন হতে পারে আশ্রয় সিদ্ধ সম্পর্কে, এগুলো কি আলোচনা করবো এত ডিটেলসে নাকি শর্টে ছেড়ে দেবো? যে আমার তো বলা হয়েছে যে পক্ষ সত্ত্বের অভাবে আশ্রয় সিদ্ধ হেতাবাস হয়। মূল বৈশিষ্ট্যটা কি না আমার সাধ সিদ্ধির জন্য সৎ হেতু প্রয়োজন হয়, কিন্তু যদি হেতুটি যদি অসৎ হয়ে যায় তখন সেটা অসিদ্ধ হেত্যাবাস বলা হয়েছে। মূল যেটা তার বিভাগ আশ্রয় সিদ্ধ, স্বরূপা সিদ্ধ, ব্যাপকতা সিদ্ধ। তাহলে এইটা তো আসলে আশ্রয় সিদ্ধটা তো আসলে একটি অসিদ্ধ হেত্যাবাস। তাহলে এখানে যে হেতু পদ্মের কথা বলা হয়েছে, আকাশ কুসুম গন্ধযুক্ত যেহেতু সেটি পদ্ম, তাহলে এই হেতুটি কি করে অসিদ্ধ হলো? না ভালো করে যদি বোঝো দেখতে পাবে যে এখানে যে পদ্ম হেতুটি সেটা অসিদ্ধ, সেটা সৎ নয়। কেন না এই পদ্ম আকাশ কুসুমের ক্ষেত্রে খাটে না, তাই তো? এটা যদি জলের কোনো জলাশয় বলা হতো আকাশ কুসুমের জায়গায় তাহলে কিন্তু খাটতো, কিন্তু এখানে বলা হয়েছে কি আকাশ পদ্ম বা আকাশ কুসুম। যাই হোক, তাহলে এই ধরনের যা কিছু তা হবে কি আশ্রয় সিদ্ধ। স্বরূপাসিদ্ধ হেত্যাভাস, এই অসিদ্ধ হেত্যাভাসেরই আরেকটা বিভাগ হচ্ছে কি স্বরূপাসিদ্ধ হেত্যাভাস। এই যে স্বরূপাসিদ্ধ হেত্যাভাস সেটার অর্থ কি? যে হেতুটির স্বরূপ, যে হেতুটি মানে স্বরূপতই সিদ্ধ হয় না, যেটা অর্থাৎ যেখানে হেতুটি বস্তুতপক্ষে থাকে না, সেই হেতুটি হচ্ছে স্বরূপাসিদ্ধ, যা স্বরূপটি অসিদ্ধ। যেমন হচ্ছে কি শব্দ গুণ চক্ষুষত্ব। দেখো এখানে পক্ষ কোনটা? শব্দ গুণ চক্ষুষত্ব। শব্দ হলো পক্ষ, গুণ হলো সাধ্য, তাই তো? আর চক্ষু সত্য এটা হচ্ছে হেতু। তাহলে এই যে চক্ষু সত্য হেতুটা, এটি শব্দ নামক পক্ষে স্বরূপত থাকে না, তাই তো? শব্দ নামক পক্ষে কি থাকে? কর্ণত্ব থাকতে পারে, কিন্তু চক্ষু সত্য থাকবে না। চক্ষু সত্য দৃষ্ট কোনো বিষয়ে থাকবে। তাহলে শব্দ গুণ চক্ষু সত্য, অর্থাৎ শব্দ গুণ যেহেতু শব্দে চক্ষু সত্য আছে। দেখো যে এখানে যে চক্ষু সত্য হেতুটি কখনো শব্দে থাকতে পারে না। আমরা কি শব্দকে চোখ দ্বারা আমরা দেখি বা চোখ দ্বারা শুনি না। তাহলে চক্ষু সত্য হেতুটি স্বরূপত এই অনুমানে কি এটা কি অনুমানে স্বরূপত থাকে না, অর্থাৎ স্বরূপত সিদ্ধ হয় না। তার জন্য এই ধরনের যেগুলো যে একটা ইন্দ্রিয় নয়, মানে অন্য কিছুর দ্বারা যেটা সিদ্ধ, যেটা দেওয়া আছে সেটার দ্বারা সিদ্ধ নয়, তাই তো? তো এই ক্ষেত্রে কি স্বরূপা সিদ্ধ হেত্যাভাস। তৃতীয়ত ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস মানে কি? যে হেতুর সঙ্গে সাধ্যের সম্বন্ধ উপাধি নির্ভর। আমরা আগেই বলেছি উপাধি যদি থাকে, তাই তো, তবেই কি হয়? আমার যদি আর্দ্র ইন্ধন হয় তবে কি হয়? সেখানে আর্দ্র ইন্ধন মানে কি জল, মানে ভেজা কাঠের জ্বালানো হয় তবে সেখানে ধোঁয়া উৎপন্ন হবে, কিন্তু আর্দ্র ইন্ধন না হলে ধোঁয়া উৎপন্ন হবে না। তো তাহলে যে হেতুর সঙ্গে সাধ্যের সম্বন্ধ উপাধি নির্ভর, অর্থাৎ যে হেতুর সঙ্গে সাধ্যের সম্বন্ধ অনৌপাধিক বা নিঃশর্ত নয়, সেটাকে সেই হেতুকে বলে কি ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। যে কোনো অনুমানে যে হেতু প্রয়োজন হয় নিরুপাধিক, কোনো উপাধি বিশিষ্ট হলে হবে না, তাই তো? উপাধিযুক্ত হলে হবে না, নিরুপাধিক হতে হবে। কিন্তু সেই অনুমানে যদি হেতুটি কোনো উপাধি বিশিষ্ট হয় তখন সেটি কি হবে? ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস, তাই তো?
যেমন কি পর্বত ধূমবান বহ্নিমত্তওয়াৎ বা পর্বত ধূমবান বন্যে। তো এখানে পর্বতটি ধূমযুক্ত যেহেতু তা বহ্নিযুক্ত, তাহলে এখানে কোনটি পক্ষ? পর্বতটি পক্ষ। ধূমটি কি? সাধ্য, আর বহ্নিটি হেতু। তাহলে এখানে যে পর্বতটি ধূমযুক্ত যেহেতু তা বহ্নিযুক্ত, এখানে হেতু বহ্নি কিসের উপর নির্ভর করে? এখানে বহ্নিত্ব হেতুটি উপাধিযুক্ত। কি যুক্ত? না উপাধিযুক্ত। এখানে কি হয় না, এখানে উপাধিটা কি? আর্দ্র ইন্ধন সংযোগ। আর্দ্র ইন্ধন সংযোগ না হলে ধূম থাকতো না, তাই তো? তো এই অনুমান, এইটা কি? ব্যাপ্যতা সিদ্ধ। তাহলে সোজা কথায় আমরা বলি যে অসিদ্ধ হেত্যাভাস, যেখানে হেতুটি, অসিদ্ধ হেত্যাভাস হচ্ছে কিসের অভাবে? না তোমার পক্ষ সত্ত্বের অভাবে। পক্ষ সত্ত্ব মানে হেতুটি পক্ষে থাকবে, সেই রুল যদি ভায়োলেট করে তাহলে অসিদ্ধ হেত্যাভাস হবে। তাহলে হেতুটি পক্ষে থাকে না, এটি হচ্ছে ব্যাপার। তাহলে এই দিক দিয়ে তিন প্রকার হেত্যাভাস হতে পারে। একটা হচ্ছে আশ্রয়াসিদ্ধ, যার আশ্রয়টি অসিদ্ধ। স্বরূপাসিদ্ধ, যে হেতুর স্বরূপটি অসিদ্ধ ওই অনুমানে। তৃতীয়ত, যে অনুমানটা উপাধি নির্ভর বা হেতুর সঙ্গে সাধ্যের সম্বন্ধ উপাধি নির্ভর বা উপাধিযুক্ত, সেই অনুমানকে বলা হচ্ছে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। বোঝা গেল? এরপর যেটা হচ্ছে বিরুদ্ধ হেত্যাভাস। বিরুদ্ধ হেত্যাভাস কি? সাধ্যাভাব ও ব্যক্ত বিরুদ্ধ। যেটা মানে সাধ্যের ব্যাপ্য হওয়ার পরিবর্তে সাধ্যাভাবের ব্যাপ্য হয়। অর্থাৎ যে হেতুটি সাধ্যে থাকার পরিবর্তে সাধ্যাভাবে থাকে, সেটা হচ্ছে কি? বিরুদ্ধ। মানে যেটাতে থাকা দরকার, যে সাধ্যে থাকা দরকার হেতুটি, সেই সাধ্যে না থেকে তার বিরুদ্ধ সাধ্যে থাকে। বোঝা গেল আরো সহজ করে? মানে সাধ্যাভাব ব্যক্ত হেতু বিরুদ্ধ। যে হেতু সাধ্যের পরিবর্তে সাধ্যাভাবের ব্যাপার, সেই বলা হচ্ছে বিরুদ্ধ। তো যে হেতুটি সাধ্যের ব্যক্ত হওয়ার পরিবর্তে সাধ্যাভাবের ব্যক্ত হয়, সেটা বলা হচ্ছে বিরুদ্ধ। যেমন কি শব্দ যেহেতু তা পক্ষ শব্দ শব্দ উৎপত্তি, তাহলে আমরা এখানে নির্ণয় করলাম, দেখলাম। করে দিই, আমি এটা থেকে আরেকটা আলাদা রেকর্ডিং করি, কেন আগে